বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মাহবুব ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, বোয়ালখালী, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সাথে আমি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের লেকচার 2 এর অধীনে আলোচনা করব হিসাব বিজ্ঞানের ইতিহাস ও লেনদেন নিয়ে। অর্থাৎ লেকচার 2 এর আগেও আমি লেকচার 1 একটি ক্লাস নিয়েছি। তোমরা যারা এখনও আমার লেকচার 1 দেখোনি, অতি দ্রুত লেকচার 1 দেখে নাও, কেননা লেকচার 1 না দেখলে লেকচার 2 সম্পর্কে তুমি পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবে না। চলো আমরা শ্রেণী কার্যক্রমে যাই। হিসাব বিজ্ঞানের ইতিহাস, অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসের মতেও হিসাব বিজ্ঞানের ইতিহাস প্রাচীন এবং সমৃদ্ধ। অর্থাৎ মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত হিসাব বিজ্ঞান বিভিন্ন ধাপ কাল পরিক্রমায় সমৃদ্ধ লাভ করেছে। তাই হিসাব বিজ্ঞানের ইতিহাসকে মোট 4টি ভাগে ভাগ করে। যেমন 1494 সালের পূর্ব সাল, একে বলা হয় আদিকাল। 1494 থেকে 1800 সাল, একে বলা হয় প্রাক বিশ্লেষণকাল। 1800 সাল থেকে 1900 সাল পর্যন্ত সময়কালকে বলা হয় বিশ্লেষণকাল। 1950 থেকে বর্তমান সময়কালকে বলা হয় আধুনিক কাল। 1494 সালের পূর্ব সময়কে আদিকাল বলা হয় এই কারণে 1494 সালের পূর্বে হিসাব রক্ষণের কোনো আধুনিক ভিত্তি বা পদ্ধতি ছিল না। অর্থাৎ 1494 সালের পূর্বে হিসাব রাখার জন্য পাথরে দাগ কেটে, গুহায় দাগ কেটে অথবা রশিতে গিরা দিয়ে হিসাব রক্ষণ করত, যেটা কোনো আধুনিক পদ্ধতি নয়। সে কারণে এই 1494 সালের পূর্ব সালকে বলা হয় আদিকাল। 1494 থেকে 1800 সময়কালকে বলা হয় প্রাক বিশ্লেষণকাল। এই সময়ে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কৃত হয়। অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবন হয় 1494 সালে। আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি, তিনি ছিলেন ইতালীয় নাগরিক, একজন ধর্মযাজক ও গণিতশাস্ত্রবিদ। তিনি 1494 সালে ইতালীয় ভাষায় একটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থটির নাম ছিল সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এই গ্রন্থটি হলো ইতালীয় ভাষায় রচিত, সুতরাং তোমাদের কাছে মনে হতে পারে এটি খুব কঠিন ভাষা। আসলে কঠিন নয়, কয়েকবার পড়লেই তোমরা খুব দ্রুত এটাকে আয়ত্ত করে নিতে পারবে। লুকা প্যাসিওলি 1494 সালে ইতালীয় ভাষায় যে গ্রন্থটি রচনা করেন, সেই গ্রন্থটির মোট 3টা পার্ট ছিল। কয়টা পার্ট ছিল? 3টা পার্ট। চলো আমরা পার্টগুলো দেখে নিই। 1 নাম্বার পার্ট ছিল অ্যারিথমেটিকা। অ্যারিথমেটিকা অর্থাৎ পাটিগণিত। 2 নাম্বার পার্ট ছিল জিওমেট্রিয়া অর্থাৎ জ্যামিতি। 3 নাম্বার পার্ট ছিল প্রপোর্শনি। অনুপাত। এই গ্রন্থটির 3টা পার্ট ছিল অ্যারিথমেটিকা, পাটিগণিত, জিওমেট্রিয়া, জ্যামিতি, প্রপোর্শনি অর্থাৎ অনুপাত। এই অনুপাত নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এই অনুপাত অংশে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। কোন পদ্ধতি? দুতরফা। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কৃত হয় কত সালে? 1494 সালে। এটা আবিষ্কার করেন কে? লুকা প্যাসিওলি, ইতালীয় ধর্মযাজক ও গণিতশাস্ত্রবিদ। তিনি যে গ্রন্থটি রচনা করেন তার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এই গ্রন্থটির 3টা অংশ ছিল: অ্যারিথমেটিকা, পাটিগণিত, জিওমেট্রিয়া, জ্যামিতি, প্রপোর্শনি, অনুপাত। অনুপাত অংশে তিনি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। দুতরফা দাখিলা পদ্ধতি হলো কোনো লেনদেনের বা ঘটনার কমপক্ষে 2টি পক্ষ থাকবে,
এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, এক পক্ষ সুবিধা প্রদান করবে। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে বলা হবে ডেবিট, যে পক্ষ সুবিধা প্রদান করবেন তাকে বলা হবে ক্রেডিট। এই যে নীতি, এই যে আবিষ্কার, সেটাই হলো দুতরফা দাখিলা পদ্ধতি। 3 নম্বর অংশ, 1800 সাল থেকে 1950 সাল, এই সময়কালকে বলা হয় বিশ্লেষণকাল। তোমরা সকলে জানো 1800 সাল হলো আধুনিক কালের শুরু। এই সময়ে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লবের কারণে শিল্প কলকারখানা তৈরি হয়, উৎপাদন বৃদ্ধি পায়, লেনদেন বৃদ্ধি পায়, লেনদেনের জটিলতাও বৃদ্ধি পায়। তাই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারের হিসাব বিজ্ঞানের উদ্ভাবন ঘটে। কি কি হিসাব বিজ্ঞানের উদ্ভাবন ঘটে একটু দেখে নিই। আর্থিক হিসাব বিজ্ঞান 1800 সালে, নিরীক্ষা হিসাব বিজ্ঞান 1840 সালে, উৎপাদন বা হিসাব বিজ্ঞান 1925 সালে, সরকারি হিসাব বিজ্ঞান 1930 এর দিকে, সামাজিক হিসাব বিজ্ঞান 1940 সালে। তাহলে দেখো 1800 থেকে 1950 সাল বিশ্লেষণকাল। এই আধুনিক কালে শিল্প বিপ্লব শুরু হয়। শিল্প বিপ্লবের কারণে কলকারখানা, বড় বড় কলকারখানা তৈরি হয়, লেনদেন সৃষ্টি হয়, লেনদেনের জটিলতা বৃদ্ধি পায় এবং হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রকারের হিসাব বিজ্ঞানের উদ্ভাবন ঘটে। আধুনিক কালের পূর্বকাল সেটা হলো প্রাক বিশ্লেষণকাল 1800 সাল থেকে 1950 সাল। সর্বশেষ সময় 1950 থেকে বর্তমান কাল, যার নাম হলো আধুনিক কাল, অর্থাৎ আমরা এখন আধুনিক কালে আছি। আধুনিক কালে হিসাব বিজ্ঞানে হিসাব রক্ষণের কাজে বিশেষ করে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়, যেমন কম্পিউটার ব্যবহার হয়, ইন্টারনেট ব্যবহার হয়, বিভিন্ন প্রকার সফটওয়্যার ব্যবহার হচ্ছে। কোন সময়ে? এই আধুনিক কালে। অর্থাৎ এই আধুনিক কালে এসে হিসাব বিজ্ঞান একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মতো হিসাব বিজ্ঞান একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে এই আধুনিক কালে। এবং আধুনিক কালে আন্তর্জাতিক হিসাব মান সংস্থা বিভিন্ন প্রকারের হিসাব মান প্রবর্তন করতেছে এবং সেটা বিভিন্ন দেশে সমভাবে গ্রহণযোগ্যতাও লাভ করতেছে। তাহলে আধুনিক কালে এসে দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার হিসাব বিজ্ঞানের উদ্ভাবন ঘটে। সেটা কি কি? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান 1950 সালে, মুদ্রাস্ফীতিজনিত হিসাব বিজ্ঞান 1970 সালে উদ্ভাবন ঘটে, মানব সম্পদ হিসাব বিজ্ঞান 1975 সালে। অর্থাৎ প্রয়োজন অনুসারে হিসাব বিজ্ঞান বিভিন্ন সময়ে দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে বিভিন্ন হিসাব বিজ্ঞানের উদ্ভাবন ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই আলোচনার মাধ্যমে হিসাব বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারছো। তাহলে আমার পরবর্তী আলোচনা থাকবে লেনদেন নিয়ে। চলো আমরা লেনদেন নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব লেনদেন নিয়ে। লেনদেন হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ টপিকস এই কারণে, লেনদেনকে বলা হয় হিসাব বিজ্ঞানের কাঁচামাল। কাঁচামাল বলা হয় এই সেন্সে, যেমন যে কোনো পণ্য উৎপাদন করতে যেমন র মেটেরিয়াল বা কাঁচামাল দরকার, ঠিক তদ্রূপ হিসাব বিজ্ঞানের ফাইনাল যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত ফলাফল, আর্থিক প্রতিবেদন, সেটা পেতে হলে আমাকে অবশ্যই লেনদেন দরকার। লেনদেন ছাড়া আমার হিসাব বিজ্ঞানের প্রসেস শুরুই করা যায় না। সে কারণে হিসাব বিজ্ঞানের র মেটেরিয়াল কাঁচামাল হলো লেনদেন। অর্থাৎ লেনদেন ছাড়া হিসাব বিজ্ঞানকে কল্পনাই করা যায় না। সুতরাং আমাকে জানতে হবে লেনদেন কি, ঘটনা থেকে কিভাবে আমি লেনদেন চিহ্নিত করব। যদি এগুলো না পারি আমি হিসাব বিজ্ঞানের কার্যক্রমে শুরু করতে পারবো না। তাহলে চলো লেনদেন নিয়ে আলোচনা করি। লেনদেন ইংলিশে বলে ট্রানজ্যাকশন। লেনদেন সম্পর্কে ধারণা পেতে হলে আমাকে অবশ্যই লেনদেন যেখান থেকে শুরু হয়, ঘটনা সম্পর্কে একটু ধারণা নিতে হবে।
ঘটনাকে কোনো কিছু ঘটা, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি না কেন সবাই কিন্তু ঘটনা। ঘটনা হলো কোনো অবস্থার পরিবর্তন, একটা অবস্থা থেকে আর একটা অবস্থার পরিবর্তন। যেমন উদাহরণ দিতে পারি, তোমরা যেমন সকালে ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে কলেজে আসার জন্য প্রস্তুতি নাও, কলেজে আসো, কলেজে এসে ক্লাস করো, ক্লাস করার শেষে আবার বাসায় যাও, বাসায় গিয়ে আবার শ্রেণী কার্যক্রমের হোমওয়ার্ক করো, আবার ঘুমাতে যাও, সকালে আবার ঘুম থেকে ওঠো। অর্থাৎ এই যে কাজ করো দৈনন্দিন জীবনে সবগুলোই হলো কি ঘটনা। এই ঘটনা মধ্যে কিছু থাকে অর্থ সম্পর্কিত ঘটনা, কিছু থাকে অর্থের সম্পর্কের বাহিরে। তাহলে ঘটনাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঘটনা হবে দুই প্রকার। একটা হলো আর্থিক ঘটনা, আর একটা হবে অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনা কি? যে ঘটনার সাথে অর্থ জড়িত, অর্থ সম্পর্কিত, সেটাকে আমরা বলবো আর্থিক ঘটনা। যে ঘটনার সাথে অর্থ জড়িত নয়, শুধু ঘটনাই, সেটাকে বলবো আমরা অনার্থিক ঘটনা। যেমন সকালে তুমি ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠতে কি টাকা দরকার হয়? হয় না। সুতরাং এটাকে আমরা বলতে পারবো অনার্থিক ঘটনা। আবার তুমি কলেজে আসো, ধরে নিলাম কলেজ থেকে তোমার বাসা অনেক দূরে, আসতে তোমাকে গাড়ি ব্যবহার করতে হয়, গাড়িতে উঠলে তোমাকে ভাড়া দিতে হবে, তাহলে কলেজে আসার জন্য যে গাড়ি ভাড়াটা লাগছে, গাড়ি ভাড়া অবশ্যই টাকা। তাহলে এই ঘটনাকে আমি কি বলবো? আর্থিক ঘটনা। ঠিক তদ্রূপ ব্যবসা বাণিজ্যেও প্রতিদিন এরকম বিভিন্ন প্রকার ঘটনা ঘটে, সেই ঘটনার ভিতরে কিছু থাকে আর্থিক, কিছু থাকে অনার্থিক। তাহলে যেটা আর্থিক ঘটনা, সেই আর্থিক ঘটনা থেকেই সৃষ্টি হয় লেনদেনের। আর্থিক ঘটনা থেকে কিসের সৃষ্টি হয়? লেনদেন। তো লেনদেনকে ভাঙালে আমরা দুটো শব্দ পাই, লেন প্লাস দেন। লেন প্লাস দেন। লেন মানে কি আর দেন মানে কি? দেন মানে কি? দেওয়া। আর লেন মানে হলো কি? নেওয়া। অর্থাৎ এটাকে আমরা ইংলিশে বলতে পারি টেক অথবা গেট, আর এটাকে বলতে পারি আমি গিভ। তাহলে ব্যাপারটা কি হলো? নেওয়া দেওয়া, টেক অ্যান্ড গিভ। অর্থাৎ কোনো ঘটনার ভিতরে যদি নেওয়া দেওয়া থাকে, অর্থ সম্পর্কিত ঘটনার ভিতরে কোনো অর্থ সম্পর্কিত ঘটনার ভিতরে নেওয়া এবং দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? লেনদেন। তাহলে দেখো, একটু সংজ্ঞা আকারে যদি সেটাকে বলি, যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে ঘটনা দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে লেনদেন বলে। যেহেতু আমাদের সমস্ত কার্যক্রম আপাতত আমি ব্যবসা কেন্দ্রিক, সুতরাং ব্যবসা কেন্দ্রিক চিন্তা করলে যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা দ্বারা যদি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, তাহলে সেটাকেই বলবো কি আমি? লেনদেন। অথবা দেখো, কোনো ঘটনার লেনদেন, এটাকে চিহ্নিত করতে হলে আমাকে ঘটনার ভিতরে লেনদেনের কিছু বৈশিষ্ট্য থাকা অবশ্যই দরকার। অর্থাৎ কিছু বৈশিষ্ট্য থাকবে যেটা দেখে আমি চিহ্নিত করতে পারবো, হ্যাঁ এই ঘটনাটা লেনদেন, এই ঘটনাটা লেনদেন নয়। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি কি? লেনদেনের বৈশিষ্ট্য সর্বপ্রথম হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। সর্বপ্রথম কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কোনো ঘটনাকে যদি লেনদেন বলতে হয়, সর্বপ্রথম ওই ঘটনার ভিতরে অর্থ থাকতে হবে। অর্থ ছাড়া লেনদেন সৃষ্টি হওয়া সম্ভব নয়। যেমন যদি আমি একটা উদাহরণ দেই, $20,000 টাকার আসবাবপত্র ক্রয়। দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠান, সে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করছে। তাই আসবাবপত্র ক্রয় করতে তার লাগছে কি? টাকা। টাকা এখানে উল্লেখ আছে, অর্থ উল্লেখ আছে। তাহলে কি বলছে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। সুতরাং এই যে 20,000 টাকা উল্লেখ আছে, সেটাই হলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আচ্ছা, আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনাকে লেনদেন বলতে হলে ওই ঘটনার ভিতরে প্রথমত কি থাকবে? অর্থ থাকবে। সেই অর্থ আদান প্রদানের মাধ্যমে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। দেখো, 20,000 টাকার আসবাবপত্র ক্রয়। তাহলে আসবাবপত্র ক্রয় করছে কি? ধরে নিই আমি
কার কাছ থেকে? বিক্রেতার কাছ থেকে আসবাবপত্র ক্রয় করছি। তাহলে আসবাবপত্র ক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠান আমার বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র স্থায়ী সম্পদ, আর আমার কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা। তাহলে কি আমার ব্যবসায় একটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, অর্থাৎ সম্পদ, একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আবার একদিকে নগদ টাকাও সম্পদ চলে গেছে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো দ্বৈত সত্তা বা দুটি পক্ষ, অর্থাৎ কোনো ঘটনার ভিতরে কমপক্ষে দুটো পক্ষ থাকতেই হবে। লেনদেনের বৈশিষ্ট্য দ্বৈত সত্তা বা দুটি পক্ষ। কমপক্ষে কয়টি পক্ষ থাকবে? দুটি পক্ষ। দুটি পক্ষ না থাকলে আমরা সেটাকে লেনদেন বলবো না। যেমন আসবাবপত্র 20,000 টাকার আসবাবপত্র ক্রয়, কে ক্রয় করছে? আমি ক্রয় করছি। কার কাছ থেকে? বিক্রেতার কাছ থেকে। তাহলে বিক্রেতা একটা পক্ষ, আমি ক্রেতা একটা পক্ষ, তাহলে দুটো পক্ষ আছে, সেটাকে আমরা বলবো দ্বৈত সত্তা বা দুটি পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, কোনো ঘটনাকে লেনদেন বলতে হলে এই তিনটা বৈশিষ্ট্য সবগুলো অবশ্য থাকতে হবে। অর্থাৎ এই তিনটি বৈশিষ্ট্য যে কোনো একটি যদি আমার না থাকে তাহলে সেই ঘটনাকে আমি লেনদেন বলতে পারবো না। এছাড়াও লেনদেনের আরও কিছু বৈশিষ্ট্য আছে, দেখে নিই। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র অর্থাৎ প্রতিটি লেনদেন হবে একটি লেনদেন থেকে আলাদা বৈশিষ্ট্য সম্বলিত। ঐতিহাসিক ঘটনা কি? কোনো ঘটনা আগে ঘটে গেছে, যেন আমরা যে হিসাব রাখি সবগুলোই বলা যায় প্রায় সবগুলো ঐতিহাসিক ঘটনা, তবে ভবিষ্যতে ঘটবে এমন ঘটনাও আমরা লেনদেন বলতে পারি। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, এগুলো ভবিষ্যতে ঘটবে, এগুলোকে আমরা লেনদেন বলবো। তার লেনদেনের বৈশিষ্ট্য ঐতিহাসিক ঘটনা কি? আগে ঘটে গেছে সেগুলোও হতে পারে, ভবিষ্যতে ঘটবে সেগুলোও আমার লেনদেন হতে পারে। দৃশ্যমানতা। কোনো ঘটনা লেনদেন হতে হলে আমরা যেটা চোখে দেখি সেটাও লেনদেন, চোখে দেখি না এমন কোনো ঘটনাও লেনদেন। যেমন অবসায় কি চোখে দেখা যায়? অনাদায়ী পাওনা চোখে দেখা যায়? যায় না। এটা অদৃশ্যমান। দৃশ্যমান এবং অদৃশ্যমান, এটা দেখা যায় না, তারপর এটা কি লেনদেন। অর্থাৎ লেনদেনের ভিতরে দৃশ্য অদৃশ্য দু ধরনের ঘটনাকে আমরা লেনদেন বলবো। হিসাব সমীকরণের প্রভাব। যদিও আমরা হিসাব সমীকরণের ক্লাস এখনও নিব, সেখানে তোমরা হিসাব সমীকরণ সম্পর্কে বিস্তারিত জানবে। তারপরও যেহেতু লেনদেনের বৈশিষ্ট্য এটা নিয়ে একটু কথা বলতে হয়, আমরা হিসাব সমীকরণটা একটু সংক্ষেপে লিখে নিই। A=12+OE। পরবর্তী ক্লাসে তুমি এটা নিয়ে বিস্তারিত দেখবে। এটা হিসাব সমীকরণ। কোনো ঘটনা দিয়ে যদি লেনদেন হতে হয় তাহলে এই হিসাব সমীকরণের যে কোনো একটি বা যে কোনো দুইটি, একটি বাড়তেও পারে কমতে পারে, অথবা একটা বাড়বে আর একটা কমবে, এভাবে প্রভাবিত হতেই হবে। অর্থাৎ দুটি হিসাবকে অবশ্যই প্রভাবিত করবে। এরকম যদি প্রভাবিত না করে তাহলে সেটা লেনদেন হবে না, প্রভাবিত করলে লেনদেন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি লেনদেন তোমরা বুঝতে পারছো। যদি আমি লেনদেনের একটু সাম আপ করি, দেখো, লেনদেন ব্যবসায়ের বা হিসাব রক্ষণের মূল উপাদান বা র মেটেরিয়াল, কাঁচামাল বলা হয়। লেনদেন সৃষ্টি হওয়ার পিছনে থাকে ঘটনাকে দুটি ভাগে ভাগ করে, আর্থিক অনার্থিক। আর্থিক হলো যে ঘটনার ভিতরে অর্থ জড়িত থাকে, অর্থ সম্পর্কিত, আর অনার্থিক যার ভিতরে অর্থ সম্পর্কিত নেই। অনার্থিক ঘটনা আমরা হিসাবভুক্ত করবো না, এটা নিয়ে চিন্তাও করবো না। তাহলে আর্থিক ঘটনা থেকে সৃষ্টি হয় লেনদেন। লেনদেন বাঙালি হয় দুটি শব্দ আসে, লেন এবং দেন, যা নেওয়া দেওয়া, ইংলিশে বলে টেক গেট বা গিভ। অর্থাৎ কোনো ঘটনার মধ্যে অর্থের পরিমাপযোগ্য যে ঘটনা দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেটাকে আমরা বলবো লেনদেন। এখন লেনদেন আসে ঘটনা থেকে। কোনো ঘটনা লেনদেন কিনা, এটা লেনদেনের কিছু বৈশিষ্ট্য থাকবে। ওই বৈশিষ্ট্য যদি ঘটনার ভিতরে থাকে তাহলে আমরা লেনদেন বলি। তার ভিতরে আমার এখানে মোটামুটি 7টি বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রথম 3টি বৈশিষ্ট্য অবশ্য থাকতে হবে। এই 3টার ভিতরে যে কোনো একটি যদি অনুপস্থিত থাকে সেই ঘটনাকে আমরা লেনদেন বলবো না। তাহলে পরবর্তীতে আমরা এখন দেখব যে ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণ। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার সময় এখান থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আসে যে ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণ, এই ঘটনাটি লেনদেন কি লেনদেন না, কেন লেনদেন এরকম ব্যাখ্যা বিশ্লেষণমূলক কোশ্চেন থাকে। সেজন্য আমাকে শিখতে হবে
ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণ। চলো আমরা লেনদেন চিহ্নিতকরণ শিখি। প্রিয় শিক্ষার্থীরা, লেনদেন জানার পরে ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করার প্রয়োজন পড়ে, অর্থাৎ কোন ঘটনা লেনদেন, কোন ঘটনা লেনদেন নয়। এই ঘটনা থেকে লেনদেন আমরা দুটো টেকনিক ইউজ করে চিহ্নিত করতে পারি। একটা টেকনিক আমাদের বইতেই দেওয়া আছে, আর একটা টেকনিক হলো বই থেকে একটু বাহিরে নিজস্ব পদ্ধতি হবে, অবশ্যই বই রিলেটেড, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম টেকনিকটা হলো ঘটনার মধ্যে লেনদেনের বৈশিষ্ট্য বিবেচনায়, অর্থাৎ ঘটনার ভিতরে যে লেনদেনের অবশ্যই তিনটি বৈশিষ্ট্য থাকে, সেই তিনটি বৈশিষ্ট্য বিবেচনায়। তিনটি বৈশিষ্ট্য কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বৈশিষ্ট্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত সত্তা বা দুটি পক্ষ। অর্থাৎ কোনো ঘটনার ভিতরে যদি এই তিনটে বৈশিষ্ট্যই থাকে, অবশ্যই তিনটে বৈশিষ্ট্য থাকবে, একটা কম থাকলে হবে না। তিনটি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা লেনদেন বলবো। আর একটা টেকনিক হলো ঘটনাকে দুটো প্রশ্নের উত্তর খুঁজে বের করার মাধ্যমে, অর্থাৎ যে ঘটনাটা দেওয়া থাকবে সেই ঘটনাকে আমরা দুটো প্রশ্ন করব। কি প্রশ্ন করব? ঘটনাকে প্রশ্ন করব কি আসলো, ঘটনাকে প্রশ্ন করব কি গেল। অর্থাৎ ব্যবসায় যে ব্যবসা প্রতিষ্ঠানে আমি হিসাব রাখবো, সেই ব্যবসা প্রতিষ্ঠানে কি আসলো আর কি গেল, এই দুটো কোশ্চেন করার মাধ্যমেও লেনদেন খুঁজে বের করা যায়। সেটা কি? দেখো, যদি এই দুটো কোশ্চেনের উত্তরে পাওয়া যায়, দুটি প্রশ্নের উত্তর পাওয়া গেলে তাকে আমি লেনদেন বলবো। দুটি কোশ্চেন করব, যদি দুটি কোশ্চেনের উত্তর থাকে ঘটনার ভিতরে, সেটাকে আমি লেনদেন বলবো। যদি দুটির ভিতরে যে কোনো একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারি, তাহলে সেটাকেও আমরা লেনদেন বলবো। দুটি কোশ্চেনের ভিতরে যদি কোনো উত্তর খুঁজে পাওয়া না যায়, একটারও অ্যান্সার না পাই, তাহলে সেটাকে আমরা লেনদেন বলতে পারবো না, সেটাকে আমরা লেনদেন বলবো না। সেজন্য বলছে জিরোটি উত্তর, অর্থাৎ কোনো উত্তরই আমি পেলাম না, সেটাকে বলবো লেনদেন নয়। তাহলে কি হলো? টেকনিক দুটো কি? টেকনিক এক, ঘটনার ভিতরে লেনদেনের বৈশিষ্ট্য বিবেচনায় লেনদেন খুঁজে বের করা। ঘটনাকে দুটো কোশ্চেন করার মাধ্যমেও আমি লেনদেন খুঁজে বের করতে পারি। একটা উদাহরণ দেই। আসবাবপত্র ক্রয় করা হলো 50,000 টাকা। এটাকে আমি দুটো টেকনিক থেকে প্রমাণ করব এটা ঘটনা না এটা আসলে লেনদেন। দেখো, টেকনিক ওয়ান, আসবাবপত্র ক্রয় করলো 50,000 টাকা। এক নম্বর বৈশিষ্ট্য, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থ আছে, তাহলে এক নম্বর শর্ত পূরণ করছে। আর্থিক অবস্থার পরিবর্তন, আসবাবপত্র ক্রয় করে আমি টাকা দিয়েছি, আর ব্যবসায় আসবাবপত্র স্থায়ী সম্পদ বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমার ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। এটা দুই নম্বর বৈশিষ্ট্য আছে। তিন নম্বর বলছে দ্বৈত সত্তা বা দুটি পক্ষ। দেখো, দুটি পক্ষ খুঁজে পাই কিনা। আসবাবপত্র ক্রয় করা হলো, কার কাছ থেকে আসবাবপত্র ক্রয় করছি? নিশ্চয়ই বিক্রেতার কাছ থেকে। তো বিক্রেতা একটা পক্ষ, আর আমি ক্রেতা একটা পক্ষ, দুটি পক্ষ, সুতরাং এটা কি? লেনদেন। এটাকে আমি লেনদেন বলতে পারবো। তাহলে ঘটনার ভিতরে লেনদেনের অবশ্যই তিনটি বৈশিষ্ট্য এর ভিতরে বিদ্যমান, এটাকে লেনদেন বললাম। দেখো, দ্বিতীয় টেকনিক, ঘটনাকে দুটি প্রশ্নের উত্তর খুঁজে বের করার মাধ্যমে। ঘটনাকে, এখানে যে ঘটনাটা আছে, ঘটনাকে দুটি প্রশ্ন করো। কি আসলো? দেখো তো কি আসলো, কি আসলো, বলো তো কি আসলো? আসবাবপত্র ক্রয় করছি, ব্যবসা অবশ্যই আমি আসবাবপত্র নিয়ে আসছি, আসবাবপত্র। কি গেল? নগদ টাকা। তাহলে দেখো, দুটি প্রশ্ন করলাম, কি আসলো, অ্যান্সার পেলাম আসবাবপত্র, কি গেল, অ্যান্সার পেলাম নগদ টাকা। তাহলে দুটি প্রশ্নের উত্তর আমি খুঁজে বের করতে পারছি, তাহলে এটাকে আমি কি বলবো? লেনদেন। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমি যদি বৈশিষ্ট্য বিবেচনায় চিন্তা করি, তাহলে সেটাও লেনদেন। আর দ্বিতীয় টেকনিক, অবশ্যই যে কোনো একটা টেকনিক তুমি পরীক্ষার সময় চিন্তা করবা। দ্বিতীয় টেকনিক, দুটি প্রশ্ন খুঁজে উত্তর খুঁজে বের করার মাধ্যমে, সেটাকে আমি লেনদেন বলতে পারি। চলো আর একটা উদাহরণ দেই। দেখো, দ্বিতীয় উদাহরণ, যে 10,000 টাকার পণ্য ক্রয়ের
অর্ডার বা ফরমাইশ দেওয়া হলো। চলো একটা ঘটনা, এই ঘটনা আসলে লেনদেন কিনা আমি দুটো টেকনিক অবলম্বন করে দেখবো এটা লেনদেন কিনা। প্রথম টেকনিক লেনদেনের বৈশিষ্ট্য বিবেচনা, লেনদেনের বৈশিষ্ট্য বিবেচনায়। তাহলে দেখ বলছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এখানে অর্থ আছে, ওকে, প্রথম শর্ত পূরণ করছে, প্রথম শর্ত পূরণ করছে। আর্থিক অবস্থার পরিবর্তন, দেখো পণ্য ক্রয়ের অর্ডার দিয়েছি, চুক্তিবদ্ধ হয়েছি যে তুমি আমাকে পণ্য দিবা, কিন্তু দিয়েছে পণ্য? দেয়নি। টাকা দিয়েছি, টাকাও দেয়নি। তাহলে এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, অর্থাৎ আমি পণ্যও পাইনি, টাকাও দেয়নি। তাহলে দ্বিতীয় শর্ত কিন্তু সে পূরণ করতে ব্যর্থ। দ্বৈত সত্তা, দুটি পক্ষ, হ্যাঁ, যার সাথে আমি চুক্তি করছি সে একটা পক্ষ, আমি একটা পক্ষ, হতে পারে দুটি পক্ষ, ওকে, চিন্তা করলাম যে 3 নম্বর শর্ত সে পূরণ করছে। তা আমার কথা ছিল কি, 3টে শর্তে পূরণ করতে হবে, যে কোনো একটি বাদ গেলে সেটাকে আমরা লেনদেন বলবো না। তাহলে দেখো 3টে বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য নাই, তাহলে এটাকে আমরা লেনদেন বলবো? লেনদেন নয়, লেনদেন নয়। তাহলে প্রথম টেকনিকে দেখলাম এটা লেনদেন নয়, দেখি তো দ্বিতীয় টেকনিকেও কি বলে, লেনদেন বলে কিনা একটু দেখে নি। ঘটনা, কি ঘটনা ঘটছে? আসবাবপত্র পণ্য ক্রয়ের অর্ডার বা ফরমাইশ দিয়েছি, কি আসলো? কি আসলো? দেখো তো কি আসছে, অর্ডার দিছি, পণ্য পেয়েছি হাতে, পাইনি, তাহলে কিছু আসছে? কিছুই আসেনি, কিছুই আসেনি। কি গেল? অর্ডার দিয়েছি, পণ্য হাতে পাইনি, আমি কি তাকে টাকা দিব? অবশ্যই দিব না। তাহলে কি কিছু গেছে? যায়নি। তাহলে দেখো তো দ্বিতীয় টেকনিকে বলছে 2টি প্রশ্ন উত্তর খুঁজে পেলে লেনদেন। এখানে আমি একটা প্রশ্নের উত্তর খুঁজেও পাইনি, একটি প্রশ্নের উত্তর খুঁজে পেলে লেনদেন, একটাও পাইনি। যদি 0টি অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাই তাকে আমি লেনদেন বলবো না। তাহলে এটা কি লেনদেন নয়, লেনদেন নয়। এভাবে হাজারো হাজারো ব্যবসায়িক ঘটনাকে তুমি দুটো টেকনিক অবলম্বন করে লেনদেন কিনা সেটা খুঁজে বের করতে পারবে। তার ভিতরে প্রথম টেকনিকটা হলো আমার বইয়ের ভিতরে আছে, দ্বিতীয় টেকনিকটা একটু নিজস্ব চিন্তা ভাবনার ফসল। আশা করি দ্বিতীয় টেকনিকটাও তোমাদের ভালো লাগবে। দুটো টেকনিক পাশাপাশি দেখাইছি এই কারণে, বইয়েরটা তো আমরা সবসময় শিখি, একটু যদি বই থেকে বের হয়ে অন্যভাবে বই রিলেটেড একটু হয় তাহলে মনে হয় মজা একটু আলাদাই পাওয়া যাবে। সে কারণে আমি দ্বিতীয় টেকনিকটা এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এভাবে তোমাদের বইতে হাজারো হাজারো ঘটনা থাকবে, লক্ষ লক্ষ ঘটনা থাকবে, লক্ষ লক্ষ ঘটনা থেকে লেনদেন কিনা সেটা তুমি বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ দ্বিতীয় লেকচারের মধ্যে হিসাব বিজ্ঞানের ইতিহাস, লেনদেন এবং ঘটনা থেকে লেনদেন খুঁজে বের করার টেকনিক, এগুলো তোমাদের দেখালাম। তোমরা বাসায় নিয়মিত প্র্যাকটিস করো, ভিডিওগুলো দেখো, প্রয়োজনে ভিডিও টেনে টেনেও দেখতে পারো। বাসায় যদি তোমরা নিয়মিত অনুশীলন করো আশা করি উপকৃত হবে। এই করোনাকালীন সময় অকারণে বাসা থেকে বের না হই, যদি বেশি প্রয়োজন হয় বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলি। পরবর্তী লেকচার অর্থাৎ এই অধ্যায়ের উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের লেকচার 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মাহবুব ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।